এই লেকচারে আমরা দেখব ইমার্জেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মানে কথাটার মানে কি, যে হিস্ট্রি বলতে পারি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে ইতিহাসটা আমরা কিন্তু এই লেকচারে আমরা দেখব। এটা কি বলছে, হিস্ট্রি আর নিড ফর মানে কেন, মানে আমাদের একটা সময় যখন আমাদের প্রথম প্রথম আবিষ্কার যখন মেশিন হয়েছে, তখন কিন্তু আর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ কিন্তু আমাদের ব্যবহার হতো না। কিন্তু তারপরে এই নিডসটা কোনোভাবে এসছে, যে কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আমাদের সিনারিওতে আসলো, মানে কেন দরকার পড়লো। তো সেই জিনিসটা জানা কিন্তু উচিত, যে আমাদের আগেকার সময় যখন আমাদের সদ্য সদ্য মেশিন, যখন আমাদের বলতে পারি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, যখন কম্পিউটার যখন এসছে, তখন সেই সূত্রে আমাদের তখনকার সময় কিন্তু এইসব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ কিন্তু হতো না। প্রথমত একটা কনসেপ্ট সবসময় আমরা আমরা এখানে ক্লিয়ার করে নিই, যে ফার্স্ট সব থেকে বড় কথা ভাববে যে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্রোচগুলো, সফটওয়্যার যে ডেভেলপমেন্ট ব্যাপার স্যাপারগুলো, তখনকার দিনে কিন্তু এগুলো একদমই ছিল না। তো তার ইতিহাসগুলো দেখবো তখনকার দিনে তাহলে কী ছিল, সেটার বৃত্তান্তে আমরা একটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু পড়বো। এটা আমরা বলে দিচ্ছি, এটা কিন্তু মোস্ট প্রবাবলি এটা আমাদের, আমরা জানি আমাদের টোটাল 5টা জেনারেশন অফ কম্পিউটার্স আছে, বেসিক একদম ছোটোবেলায় ক্লাস 6-7-এ পড়ানো হয় স্কুল লাইফে, 5টা থেকে 6টা জেনারেশন বলতে পারি। এই যে ইতিহাসটা দেখছি, এগুলো কিন্তু সবই কিন্তু মানে থার্ড টু ফোর্থ জেনারেশন আগেকার কথা বলছি। মানে আমরা যখন সিস্টেম যখন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন যখন ক্রস করছে আমাদের কম্পিউটারের জেনারেশন, তখন এই থার্ড আর ফোর্থের মধ্যেই কিন্তু আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটা, মানে ফোর্থ জেনারেশন তো স্টেবল বলতে পারি, ফোর্থের পর ফিফথ যেগুলো স্টেবল জেনারেশন বলি, তো থার্ড এবং ফোর্থ অনওয়ার্ডস কিন্তু স্টেবল হয়ে যায়। তো এই ফোর্থের আগে অবধি এটাই হিস্ট্রিটা আমরা পড়বো, যে কী গল্প ছিল। মানে ফোর্থের আগে জেনারেশনগুলো ছিল ফার্স্ট সেকেন্ড, যেখানে আমাদের ওই আমাদের অ্যাবাকাস ইউজ হতো, তারপরে আমাদের ভ্যাকিউম টিউব ইউজ হতো, যেখানে আমাদের ট্রানজিস্টার ইউজ হতো, এই যে জেনারেশনগুলোতে আমরা যা যা দেখেছি। তো এই জেনারেশনগুলোর পর এই ফোর্থ জেনারেশন থেকে স্টেবল, যেখানে সফটওয়্যারটা আস্তে আস্তে ঢোকা শুরু করলো। তো সেই সূত্রে এই ফোর্থ জেনারেশনের আগে যখন, এখানেও তো অবভিয়াসলি সফটওয়্যার রয়েছে, আমাদের কোবোল্ড বলো, আমাদের ফোর্টেন বলো, এইসব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এই ফার্স্ট সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে কিন্তু ছিল, তাহলে অবভিয়াসলি সেটা দিয়ে সফটওয়্যারে কিছুটা অ্যাপ্রোচ থাকতো। কিন্তু তখনকার দিনে যে সফটওয়্যারে কি আমাদের ব্যাকডেটেড ছিল বা তাদের ইতিহাসগুলো কিন্তু এই আমরা লেকচারে দেখবো, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু এই ফোর্থ জেনারেশন অনওয়ার্ডস কিন্তু আমাদের কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটা চলে আসে। তো এটাকে আমরা এখানে হিস্ট্রিতে আমরা বেসিক দেখবো। কি বলছে, যে ফার্স্ট হিস্ট্রির কনসেপ্টে দেখলো যে মোর ফোকাস অন হার্ডওয়্যার। আগেকার দিনে মেনলি কোথায় বেশি ফোকাস হতো, হার্ডওয়্যারের দিকে ফোকাস হতো। কি বলছে, ইন আর্লিয়ার ডেজ অফ কম্পিউটিং the primary concern was with building or acquiring the hardware। তাহলে আমাদের মেন প্রাইমারি কনসার্ন কি ছিল আগেকার দিনে, যে আমরা যাতে হার্ডওয়্যারের রেসপেক্টে কিন্তু আমরা নয় আমরা হার্ডওয়্যার বিল্ড করবো বা অ্যাকিউর করবো হার্ডওয়্যারকে, এটা কিন্তু আমাদের মেন আমাদের কনসার্ন, মানে প্রাইমারি কনসার্ন আমাদের হার্ডওয়্যারকে নিয়েছিল। ঠিক আছে, ইফ দ্য সফটওয়্যার ডিড নট ওয়ার্ক পিওপিল দো it would be easy enough to change it until did work. In case, why make the effort to plan। মানে কনসেপ্টটা কি বলছে, যে যদি আগেকার দিনের কথা বলছে সফটওয়্যার যদি ঠিকঠাক ওয়ার্ক না করে, তা পিপল কি ভাবতো, যে ইট উড বি ইজি এনাফ টু চেঞ্জ ইট, মানে কোনো ব্যাপার না, চট করে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। বাট হার্ডওয়্যার না হলে কিন্তু সমস্যা। তখনকার দিনে হার্ডওয়্যারের দাম অনেক বেশি ছিল, কনসেপ্টটা এটাই ব্যাপার হচ্ছে। এখনকার দিনে সফটওয়্যারের দাম বেশি, আগেকার দিনে হার্ডওয়্যারের দাম বেশি। তখনকার দিনে একটা হার্ড ডিস্ক ছিল একটা আলমারির টাইপ, আর আলমারির সাইজ একটা বড়, একটা ফুল ফ্লেজের যদি একটা আলমারি ভাবি, তো সেই সাইজে একটা হার্ড ডিস্ক ছিল। তো সফটওয়্যার মানে ভাবতো না, সফটওয়্যার যদি না চলতো না চলবে, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের হার্ডওয়্যারটাকে যাতে ঠিকঠাক কিন্তু আমাদের রাখতে হবে। এটাই হচ্ছে প্রাইমারি নিড, মানে মেন আমাদের যে ফোকাসড অন হার্ডওয়্যার রেসপেক্টে বলছে। সেকেন্ড বলছে সফটওয়্যারের কস্ট কনসিডারেশন যদি বলি, দ্য কস্ট অফ সফটওয়্যার অ্যামাউন্ট টু সাচ আ স্মল ফ্র্যাকশন অফ দ্য কস্ট অফ হার্ডওয়্যার। মানে আমরা যদি কস্ট অফ হার্ডওয়্যারের মানে খুব কম সংখ্যক, মানে আমি যদি ভাবি 10 টাকা যদি একটা হার্ডওয়্যারের কস্ট হয়, তাহলে একটা স্মল ফ্র্যাকশনস, মানে ধরে নাও 1 টাকা সফটওয়্যারের কস্ট হবে, তখনকার এরকম রেশিও চলতো। মানে হার্ডওয়্যারের থেকে সফটওয়্যারের দাম অনেক কম ছিল তখনকার দিনে। তো হার্ডওয়্যার তখন মেনলি সব হার্ডওয়্যার রেসপেক্টেই কাজ হতো, মানে হার্ডওয়্যার তখন এতটাই দামি জিনিস, ঠিক আছে, হার্ডওয়্যারের এতটাই দাম হার্ডওয়্যারের, তো সেই সূত্রে সফটওয়্যারের কোনো দামই নেই। তো সেটা একটা প্রবলেমের ব্যাপার চলে আসলো, ঠিক আছে। দ্যাট নো ওয়ান কনসিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানেজ ইস ডেভেলপমেন্ট। তাহলে সফটওয়্যারের দামই নেই, তাহলে এখানে আবার ডেভেলপমেন্টটার কনসেপ্টটা কোথা থেকে আসলো, মানে একটা প্রপার ওয়ে ডেভেলপ করার তো কোনো কথাই এখানে নেই। দামই তো নেই মার্কেটে, কোন জিনিসটার দাম দাম মানে আমরা প্রপার ওয়েতে কাজ করি, যেটা দাম আমাদের মার্কেটে আছে, যেহেতু দামই নেই বলেই দিচ্ছে, নো ওয়ান কনসিডার
তাহলে আমাদের কি বললো যে স্মল ফ্র্যাকশনস অফ আ হার্ডওয়্যার, মানে কস্ট অফ সফটওয়্যার কি স্মল ফ্র্যাকশন, তাই জন্য এটা কেউ এটাকে ডেভেলপ করার ওরকম ভাবনা ভাবেইনি। দ্য পিওপিল টাইম ওয়াজ অ্যাজিউম টু সেভ মেশিন টাইম। পিওপিলের টাইম কি ছিল যে মেশিনের রেসপেক্টে ভাববো, আমাদের হার্ডওয়্যারের রেসপেক্টে আমাদের ভাবাটা ইম্পর্টেন্ট। হার্ডওয়্যারের দাম তখন প্রচুর বেশি, ঠিক আছে। তো ম্যানেজিং দ্য পিওপিল প্রসেস এফিসিয়েন্ট ওয়াইল আন লিটিল প্রায়োরিটি, মানে প্রসেসের ভিত্তিতে কোনো রকম সেরকম প্রায়োরিটিই নেই, মানে আমাদের সফটওয়্যার রেসপেক্টে কোনো প্রায়োরিটি তখন সেই ক্ষেত্রে পাইনি, যেহেতু যেন হার্ডওয়্যারের দাম অনেক বেশি ছিল বলে। বলছে মিটিং পিওপিল, থার্ড রিজন বলছে মিটিং পিওপিল এক্সপেকটেশন। কি বলছে, ওয়েন কম্পিউটার ম্যানুফ্যাকচার when computing matured, program became more complex এবং লার্জার। যত আমাদের কম্পিউটিংগুলো কমপ্লেক্স হতে যাচ্ছে, মানে কম্পিউটিং করলে কি যোগ বিয়োগ গুণ ভাগ হতো, আস্তে আস্তে সেখানে আরও আরও কম্পিটিশন ঢুকলো, মানে ট্রিগোনোমেট্রিক ঢুকলো, তারপর লগারিদম ঢুকলো, এক্সপোনেন্ট ঢুকলো, আস্তে আস্তে আমাদের কম্পিউটিং জিনিসটাকে আরও বাড়ছে। তাতে কী হচ্ছে, তো প্রোগ্রাম বিকাম মোর কমপ্লেক্স এবং প্রোগ্রামগুলো আরও বড়, অবভিয়াসলি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার না হলে কিন্তু চলবে না, তো সফটওয়্যারগুলো আরও কমপ্লেক্স হতে শুরু করলো। তাহলে টিম এফোর্ট দরকার, তখন আর কিন্তু সিঙ্গেল লোক করতে পারতো না। টিম এফোর্ট ইজ রিকোয়ার্ড ফর প্রোগ্রাম to be routinely specified, written and operate and maintain. So pupil expectation would be ফুলফিল, মানে একটা মানুষের পিওপিলের এক্সপেকটেশন, মানে ধরে নাও কোনো একটা মানুষ কোনো কম্পিউটিংয়ের জন্য কোনো কিছু বলেছে, তখন কী দরকার, সে কম্পিউটিং যত ডিফিকাল্ট কম্পিউটিং আসছে, ধরে নাও আমরা সিম্পল যে ফোরিয়ার ইকুয়েশনকে কম্পিউট করতে বলছে, ঠিক আছে, যে কোনো আমরা সিরিজকে কম্পিউট করতে বলছি, তো সেই সব জন্য কী দরকার, আমাদের ম্যাচিওর লেভেল অফ প্রোগ্রামিং দরকার, কমপ্লেক্স আইডিয়াস, কমপ্লেক্স মানে লজিককে ডেভেলপ করতে হবে, সেই সূত্রে কী হবে, আমাদের টিম এফোর্ট লাগবে, ঠিক আছে, প্রোগ্রামটা লেখার জন্য, স্পেসিফিক্যালি দেখার জন্য, প্রত্যেকটা মোমেন্টটা লেখার জন্য, অপারেট মেনটেন করার জন্য, তাহলেই কি আমরা কিন্তু পিওপিলের এক্সপেকটেশন ফুলফিল করতে তখন পারতাম, তাহলে কিন্তু হতো না। তারপরে বলছে এক্সিড কস্ট। কি বলছে, দ্য প্রোগ্রাম বিকাম লার্জ অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রাইট আ প্রোগ্রাম অ্যান্ড দেয়ার কস্ট বিগ্যান টু এক্সিড টু অল এস্টিমেট। মানে যেহেতু আমাদের প্রোগ্রাম বড় হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে, লার্জ হয়ে যাচ্ছে, সেই সূত্রে যে সময়টা লাগছে লিখতে সেটাও কিন্তু অনেকভাবে বেড়ে যাচ্ছে, সেই সূত্রে কস্টটাও কিন্তু অনেক বেড়ে, এত কষ্ট কেউ দেবে না। তখনকার দিনে তো হার্ডওয়্যারের এত কস্ট, সেই সূত্রে সফটওয়্যারে কোনো তুলনামূলক কোনো কস্টই আমরা রাখতাম না, মানে সফটওয়্যারকে ইম্পর্টেন্স দিতাম না। বাট যেহেতু আমাদের কম্পিউটেশন বেড়ে গেলে কি আমাদের তো লজিক লিখতে হবে, কম্পিউটেশন তো কি হার্ডওয়্যার দিয়ে কখন করাবে, তুমি যদি লজিক লিখতে পারো, তো সেই সূত্রে লজিকটা লিখতে গেলে লজিকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, লজিকটা লার্জ হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তো সেটা ইম্পর্টেন্ট না, এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা লেখাও কিন্তু আমাদের অনেক রকম কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তো সেই সূত্রে আমাদের কস্টটাও কিন্তু অনেকভাবে এক্সিড করে যেটা আমরা নর্মালি ভাবতাম। তো এগুলো যে হিস্ট্রি তখনকার দিনের কথা বলছে, ঠিক আছে। এবার যে টাইম ডেভেলপমেন্ট, এবার যে খুব ইম্পর্টেন্ট টাইম, যে সময়টা ডেভেলপমেন্ট করার সময়টাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, সেটা সফটওয়্যার করতে গেলে, কিন্তু আমাদের তো ইঞ্জিনিয়ারিং প্রসিডিওর নেই এখানে, অ্যাডহক প্রসিডিওরে করছে, যে প্রোগ্রামার স্টার্ট টু টেক উইকস, মান্থ অর ইয়ার লঙ্গার দ্যান এক্সপেক্টেড টু কমপ্লিট। মানে একটা কাজ দেওয়া হচ্ছে, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, তা কেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং আসলো, তো এটার ইতিহাসটা আমরা পড়ছি, এই প্রবলেমগুলো ফেস হতো তখনকার দিনে, যে সময় ধরে না একটা প্রোগ্রাম করতে, মানে একটা সফটওয়্যার ডেভেলপ করতে বা একটা প্রোগ্রাম করতে, তখন তো সফটওয়্যার বলে কিছু নেই, প্রোগ্রামের কনসেপ্টে তখন চলতো, কী লাগতো, একটা সপ্তাহ লাগছে, মাস লাগছে, বছর লেগে যাচ্ছে, মানে যেটা টাইমের বেশি হয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার, সেই সূত্রে এটা একটা সমস্যা। দ্য সিস্টেম turned over, the client frequently did not work correctly because the money on time had run out before the program could be made to work as original indeed. তো কথাটা এটা কী বলতে যাচ্ছে, যে গল্পটা হচ্ছে, ধরে নাও যে ক্লায়েন্ট, যে একটা ধরে নাও কোনো ক্লায়েন্ট কোনো কাজ দিয়েছে, কাকে দিয়েছে, দেখে যে প্রোগ্রামারকে, তো দেখা যাচ্ছে যে যেহেতু যে সময়টা যেটা দেওয়া রয়েছে, সেই সময়টা যখন পার করে যায়, তখন কী হয়, যে সময় যে পয়সাটাও কিন্তু আমরা অবভিয়াসলি আমরা দিয়ে ফেলেছি, তো পয়সাও আমাদের চলে গেল, সময়ও চলে গেল, কিন্তু আমাদের কাজটা কিন্তু ঠিকভাবে হলো না, এরকম কি তখনকার দিনে কিন্তু আমরা খুব ফেস করতো। যেরকম তার একটা এক্সাম্পল দিয়েছে, ইউএস মিলিটারি যে রেসপেক্টে সেভারেল মিলিয়ন্স ডলার প্রজেক্ট, ঠিক আছে, ওয়াজ অ্যাবান্ডন ডিউ টু ইট কুড নেভার বি মেড টু ওয়ার্ক প্রপারলি, মানে কাজই করেনি, মানে এরকম ব্যাপার, কোনো হয়তো 1 বছর লেগেছে একটা সফটওয়্যার বানাতে বা প্রোগ্রাম তৈরি করতে, সেই সূত্রে আমার কাজটা তো হয়ে গেছে, মানে আমাদের কোনোভাবে জিনিসটা দিচ্ছে, কিন্তু ওটা কোনো কাজই করেনি, যেটা যে দরকার যেটুকু কাজ করার জন্য সেটা করেইনি, এরকম লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট কিন্তু, কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু নষ্ট হয়ে গেছে, $1 মিলিয়ন প্রজেক্ট কিন্তু তখনকার দিনে এরকম নষ্ট হয়েছে, ঠিক আছে, কেন এই জিনিসগুলো প্রবলেম ছিল, তখনকার দিনে প্রপার থাকতো না, সময় ডেভেলপমেন্টের কোনো এই নেই, ও সময় জ্ঞান নেই, এগুলো কিন্তু সমস্যার মধ্যে রয়ে গেছে।
কোয়ালিটি কনসার্ন কি বলছে, অ্যাজ কম্পিউটার অ্যান্ড দেয়ার প্রোগ্রাম ওয়্যার ইউজ ফর মোর ভাইটাল টাস্ক লাইক মনিটরিং লাইফ, তো সেই সূত্রে সাপোর্ট ইকুইপমেন্ট, প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড অলসো বিকাম আ নিউ কনসার্ন, মানে কোয়ালিটি এগুলো দরকার। কেন কি আমরা কম্পিউটার প্রোগ্রামের রেসপেক্টে আমাদের দেখুন এখনকার দিনে যে এই যে আমাদের এই হার্ট ট্র্যাকিংয়ের জন্য আমাদের যে মানে যে ডিভাইসগুলো আছে, ইসিজি ডিভাইস রয়েছে, এক্স রে ডিভাইস রয়েছে, এগুলোর মধ্যেও সফটওয়্যার রয়েছে কিন্তু। তো অবভিয়াসলি আমাদের কি এগুলো লাইফের রেসপেক্টে কাজে লাগছে, বা সাপোর্ট ইকুইপমেন্ট লাগছে, প্রোডাক্ট কোয়ালিটি মিনস এইগুলোর রেসপেক্টে কিন্তু আমাদের কোয়ালিটিটা কিন্তু রাখা কিন্তু দরকার, খুব ভাইটাল হয়ে গেছে। মানে কম্পিউটার প্রোগ্রাম দিয়ে যখন আমরা ভালো ভালো কাজ যখন করছি, তো সেটার কোয়ালিটি না থাকলে কী হবে, জিনিসটা খারাপ হয়ে যাবে। এখন যদি ধরে নাও আমরা এখনকার সব জিনিস এখন সফটওয়্যার রেসপেক্টে দেখি, মানে ধরে নাও আমাদের কোনো যখন ইসিজিও দেখাচ্ছে, তার যে পুরো বেবির পুরো ছবিটা আমাদের কিন্তু মনিটর স্ক্রিনে দেখাচ্ছে, তো সেই সূত্রে যদি কোনো গ্লিচ থাকে তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ডাক্তার তাহলে ভুলভাল রিপোর্ট পাবে। তো এই জিনিসগুলো যাতে করলে হবে না, তো কোয়ালিটি কনসার্ন কিন্তু ইম্পর্টেন্ট জিনিস চলে গেল। তারপরে বলছে যে চেঞ্জ এক্সপেন্সিভ, মানে মেকিং আ চেঞ্জ উইদিন আ কমপ্লেক্স প্রোগ্রাম টার্ন আউট টু ভেরি এক্সপেন্সিভ, মানে যদি কোনো চেঞ্জ করতে যাই প্রোগ্রামে সেটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ মেটেরিয়াল হয়ে যায়। কারণ কি আমরা তো অ্যাডহক প্ল্যানিং করেছি, অ্যাডহক প্ল্যানিং করে যদি ডেভেলপ করে তাহলে অবভিয়াসলি চেঞ্জ করাটা অত ইজি হবে না। ইট ওয়াজ কোয়াইট ইজিয়ার টু থ্রো আ প্রোগ্রাম দ্যান টু এক্সপেক্ট এট ফ্রম প্রোগ্রাম টু ডু এনিথিং ডিফারেন্ট স্লাইটলি, মানে আমাদের সিম্পলি আমরা যখন প্রোগ্রামটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, প্রোগ্রামটা আমাদের সিম্পলি আমাদের ফেলে দিতে হবে, কোয়াইট ইজি। কেন দরকার নেই না প্রোগ্রামটা, কেন ওটা চেঞ্জ করতে গেলে আরও বেশি খরচা পড়ে যাবে, এরকম ব্যাপার। এমনভাবে আমাদের এটাই তো বলেছিলাম প্রোগ্রাম যাতে স্কেলেবেল হয়, তখনকার দিনে প্রোগ্রাম স্কেলেবেল হতো না, মানে একটা জন্যই এমনভাবেই তৈরি করা হতো যে না দরকার ওটা ফেলে দিতে হবে, আবার নতুন করে বানাতে হবে। তাহলে এইটা খুব এটা জিনিসটা ভালো না, জিনিসটা এটাই বলতে চাইছে। বলছে ফাস্ট অ্যান্ড র্যাপিড চেঞ্জ ইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এটাই ইম্পর্টেন্ট। যে অ্যাজ দ্য টিউব, প্রথমে টিউব ছিল ওয়াজ রিপ্লেস বাই ট্রানজিস্টার রিপ্লেস হলো ইন্টিগ্রেটেড সার্কিট হয়ে, তাহলে কি কস্ট অফ দ্য হার্ডওয়্যার which has to be increased was getting low, মানে অ্যাকচুয়ালি যেটা হার্ডওয়্যারের প্রাইস একটা সময় প্রচুর বাড়ছিল, বাড়তে বাড়তে এমন একটা পয়েন্ট অফ টাইম সেখানে কিন্তু হার্ডওয়্যারের কস্ট কিন্তু কমতে শুরু করে দিল। এটাই হচ্ছে মেজর চেঞ্জ বলতে পারো। দ্য টাইম অ্যান্ড কস্ট টু ডেভেলপ দ্য সফটওয়্যার ওয়্যার সো লঙ্গার আর সো স্মল কম্পেয়ার টু দ্যাট অফ দ্য হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারের একটা চট করে এখনকার দিনে আইসি তৈরি করতে একটা ঘন্টায় 50 থেকে 1 লাখ আইসি তৈরি করা যায়, কিন্তু একটা ঘন্টায় কি একটা তৈরি করা যায়, মানে 50 থেকে 1 লাখ খানা সফটওয়্যার তৈরি করা যায় না। তো সেই সূত্রে এখানে কিন্তু একটা হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার একটা মেজর চেঞ্জ আমি দেখতে পাই, মানে জেনারেশন চেঞ্জ বলতে পারি। এখানেই মেন জেনারেশনটা হয়েছিল, যেই আইসিতে সুইচ করলো আমাদের হার্ডওয়্যারগুলো তখন কিন্তু সিস্টেম অনেক ছোটো হয়ে গেল, আর তখন কিন্তু হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কস্ট কমে গেল, হার্ডওয়্যারের দাম পড়ে গেল। কেন কি আমাদের তখন ডিমান্ড বেশি, মানে কম কমে গেল, সাপ্লাই বেশি। একটা সময় সাপ্লাই কম ছিল, ডিমান্ড বেশি ছিল। এখন তো যেহেতু যেই আইসি হয়ে গেছে, ঘন্টায় তুমি 50-60 হাজারটা আইসি তৈরি করে ফেল, তাহলে অবভিয়াসলি কি আমাদের ডিমান্ড বেশি হয়ে কমে গেছে, সাপ্লাই বেশি হয়ে গেছে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, মানে রিপ্লেসমেন্ট বলতে পারি। বলছে রং অ্যানালিসিস অফ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আগের দিন এরকম হতো, ঠিক আছে, মানে অ্যানালিসিস মানে ক্লায়েন্ট যে দরকার সেটা আমরা জানতামই না। যে প্রোগ্রামার ওয়ার অফেন থট দ্যাট দে হ্যাভ আন্ডারস্টুড দ্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, মানে প্রোগ্রামাররা জানতো যে হয়তো আমি সব বুঝে গেছি, কিন্তু আলটিমেটলি যখনই প্রোগ্রাম আমরা লেখা শুরু করতো তখনই ক্লায়েন্ট বলতো যে না এটা হবে না, আমরা স্যাটিসফ্যাকশন হলাম না, আমাদের এরকম হবে না, ওরকম করতে হবে। তো এরকম সমস্যা থাকতো, কিন্তু প্ল্যানিং ছিল না। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না থাকলে কি কোনো প্ল্যানিং নেই। প্রথমে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বলে এটা দরকার, এটা দরকার, শুনে নিল, ব্যাস নিয়ে কাজ শুরু করে দিল, ওদিকে সে এটা বুঝতেই পারিনি কী করতে হবে। তো এরকম সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়ে যাচ্ছিল একটা সময়। তখন হিস্ট্রিতে এই হিস্ট্রিতে এটাই বলছে, এই জন্যই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসে, এই প্রবলেমগুলো ছিল বলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের সিনে চলে এসেছে। নো স্যাটিসফ্যাক্টরি সিস্টেম, আনফর্চুনেটলি until several years ago, no good methods of representation exist to describe the satisfactory system as complex as those দ্যাট আর বিন ডেভেলপ বাই টুডে। মানে তখনকার দিনে কোনো স্যাটিসফ্যাক্টরি সিস্টেম, মানে যে কোনো সিস্টেম তৈরি করার পর কাউকে তৈরি করে দিলাম সে যে স্যাটিসফাইড হবে এরকম কিন্তু কোনো সিস্টেম তৈরি খুব একটা ভালো হতো না, কারণ কোনো একটা প্রপার মাইথোলজি নেই, মেথোডোলজি নেই তৈরি করার। তো সেই সূত্রে এখনকার যেরকম সুন্দরভাবে একটা কমপ্লেক্স সিস্টেম ডিজাইন করা হয় এবং সেটাকে সবাই স্যাটিসফাইড হয়, তখনকার দিনে কিন্তু এরকম কোনো অ্যাপ্রোচ কিন্তু ছিলই না। তো আশা করি আমরা এর কনসেপ্টটা বুঝতে পেরেছি যে কেন আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্রোচটা আমাদের এতটা মানে দরকার আমাদের মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে, তার এই প্রবলেমসগুলো কিন্তু আমরা মানে হিস্ট্রিতে আমরা দেখে নিলাম। তো আশা করি এই পোর্শনটা তোমরা বুঝতে পেরেছো।